গুড মর্নিং ইন্ডিয়া। এই মুহূর্তে রয়েছি লখনৌর হোটেলে সারা রাত। এই যে দেখতেই পাচ্ছেন বিছানার অবস্থা, আর এই ব্যাগপত্র সব রেডি। এবার ঝপাঝপ বেরোতে হবে দিল্লির উদ্দেশ্যে। দিল্লি যেতে মোটামুটি 10 ঘন্টা টাইম তো লাগবেই। আর এখন বাজে 8:49, মানে 8:50, মানে বেরোতে বেরোতে প্রায় 9টা তো বাজবেই। আর পৌঁছাতে পৌঁছাতে 7টা 8টা বেজে যাবে। শো ছপ্পা ছপ বেরোনো যাক। আমার আজকের ড্রেস গেঞ্জি আর জিন্স। গাড়ি কাল রাতে এই হোটেলের পিছনে পার্কিংয়ে ছিল, যেখানে আছে গাড়ি। তো এবার টুকটুক করে বেরোনো যাক। চলো চলো চলো, এবার হোটেল থেকে চেক আউট করার সময় হয়ে গেছে। চলো 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 চলো, বেরো 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 বেরো। So let's start today's amazing journey. So bye bye লখনৌ। এবার আমরা এগোবো দিল্লির দিকে। কালকে প্রায় 21 ঘন্টা জার্নি করে লখনৌ এসেছিলাম। জাস্ট রাতটা কাটিয়েই বেরিয়ে যাচ্ছি। ফেরার পথে যদি সম্ভব হয় একদিন থাকবো এখানে, নয়তো দেখা যাবে তখন। কালকে লাস্টের দিকে এত ঘুম পাচ্ছিল যে কি বলবো, মানে জার্নির মজাটাই যেন চলে যাচ্ছিল। তখন মনে হচ্ছিল কতক্ষণে হোটেলে গিয়ে বিছানায় শোবো। আর আজকে মোটামুটি 8 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, পুরো ফ্রেশ একদম। আজকে তো পুরো ফুল মস্তি হয়, ফুল মস্তি। লখনৌ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। লখনৌতে কিচ্ছু দেখলাম না, একটু খারাপ লাগছে, কিন্তু এদিকে ফালতু এখন টাইম নষ্ট করা যাবে না। আমাদের আগে ফার্স্ট প্ল্যানিং হচ্ছে লাদাখ। তো লাদাখটা আগে ঘুরে নিই, লাদাখ সার্কিট পুরো ঘুরে নিই, তারপর হাতে আই থিঙ্ক 4-5 দিন টাইম থাকবে। তো তখন যদি সম্ভব হয় লখনৌটা ঘুরে নেবো। বারাণসী তো অবশ্যই ঘুরবো, আর অযোধ্যা যাওয়ারও একটা প্ল্যানিং আছে। সব এক এক করে হবে আর কি। আগে লাদাখ টার্গেট, আর আজকে দিল্লি। এখানে জেনে নিলাম দিল্লির রাস্তা। এখান থেকে ডান দিক নিতে হবে সামনে গিয়ে, তারপর আবার একটা গোল চক নাকি চড়াই নাকি একটা বললো সেখানে আছে, সেখান থেকে আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে দিল্লি। আর কালকে গুগল যা ঘেঁটে দিয়েছে, গুগলের উপর তো ভরসা করা যাচ্ছে না। পুরো ঘেঁটে খ করে দিয়েছে। যাবো সোজা দেখাচ্ছে ডান দিক, যাবো সোজা দেখাচ্ছে ইউ টার্ন। পুরো একদম কালকে জঘন্য করেছে। আজকে তো মানে গুগল দেখছি, আমি ফলো করছি, কিন্তু তবুও পাবলিককে জেনে নিচ্ছি, পাবলিকের কাছ থেকে জেনে নিচ্ছি। ভাই আমরা কৃষ্ণনগর চলে এসেছি, নদিয়ার কৃষ্ণনগর। এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর, একটা মোড়ের মাথা। কিন্তু কি সিগন্যাল, রেড সিগন্যাল হয়ে রয়েছে, তবু গাড়ি বেরিয়ে যাচ্ছে কেন? এখান থেকে দিল্লি হচ্ছে 509 কিলোমিটার। মিনিমাম 8 ঘন্টার উপর তো লাগবেই, 10 ঘন্টাও লাগতে পারে। তো আমি তো ধরেই নিয়েছিলাম এখন কটা বাজে, 9:47, ওই 7:30 8টা বাজবে। লখনৌ শহর থেকে এবার বেরিয়ে গেলাম। এবার আগ্রা এক্সপ্রেসওয়ে ধরেছি, আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে দিল্লি। তো খুব একটা জানি না, এই রোডে এর আগে কখনো আসেনি। তো যাওয়া যাক, দেখা যাক। এখানকার অদ্ভুত ধরনের অটো, লম্বাই দেখুন কতটা বড়, কি অদ্ভুত ধরনের অটো এগুলো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ আগে দেখালো 509 কিলোমিটার, আবার এখন দেখাচ্ছে 541 কিলোমিটার। মানে এক একটা রোডে মানে বোর্ড আছে, সেই বোর্ডে এক এক রকমের দেখায় না, এ প্রচণ্ড কনফিউজ করে দেয়। সরকারি বোর্ডেও যদি ভুলভাল থাকে, এক জায়গায় 509 দেখলাম আগে, তার কিছুক্ষণ পর মোটামুটি 2-3 কিলোমিটার পর দেখছি এখন 541 কিলোমিটার। তাহলে এবার কোনটাকে বিশ্বাস করব? এখান থেকে একটা রাউন্ড দিতে হবে, রাউন্ড দিয়ে উঠতে হবে। রাউন্ড দেওয়ার জায়গা কই ভাই? এই তো রাউন্ড দেওয়ার জায়গা। হ্যাঁ, তো বাস লরিতে তো পুরো জাম করে রেখে দিয়েছে, মানুষ উঠবে কোথা দিয়ে? আরে ভাই আসতে, আচ্ছা চালালো তো। হ্যাঁ, এখান থেকে পুরো রাউন্ড দিতে হবে, পুরো রাউন্ড দিয়ে উঠতে হবে। আর এগুলো সিংয়ের মতো লাইটগুলো বার করে রেখেছে, কি অদ্ভুত লাগছে দেখতে। পুরো যেন মনে হচ্ছে অ্যানাকোন্ডা মাথা বার করে রয়েছে। না সেই সেই জুরাসিক পার্কে দেখেছিলাম না, সেই জলের মধ্যে থাকতো সেই বড় বড় ঘাড়ওয়ালা ডাইনোসর, কি নাম ওগুলোর, সেইগুলো যেন মনে হচ্ছে মাথা বার করে রেখে দিয়েছে।
এই উঠে গেছি, তবু একবার পাবলিককে জিজ্ঞাসা করে নিতে হবে। এটা গুগলের ভরসায় উঠলাম, একবার পুলিশ বা কোনো মানুষকে জিজ্ঞাসা করে নিতে হবে। কালকে গুগল 2-3 বার যা করেছে, হারগিজ গুগলের উপর পুরোপুরি ভরসা করা যাবে না। দেখুন কেমন লাগছে, খারাপ লাগছে না কিন্তু, ভালো লাগছে, ব্যাপক লাগছে। এটা নতুনত্ব ধরনের, কেমন ব্যাকা ব্যাকা, কেমন একটা অদ্ভুত ধরনের করেছে দুদিকে, বেশ ভালো লাগছে কিন্তু অদ্ভুত লাগছে। আগ্রা এক্সপ্রেসওয়ে অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। আর এখানকার স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার, বিন্দাস চালাও। 100 কিলোমিটার যথেষ্ট স্পিড, এটাই ঠিক আছে। এ যা রাস্তা, এই রাস্তায় যদি টোল দিতে হয় ভালো লাগবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। রাস্তা রাস্তার মতো রাস্তা, টোল দেবো, ঠিক আছে। ভাঙা চোরা জ্যামের মধ্যে ফেসে আছি, জঘন্য রাস্তায়, ন্যারো রাস্তা, রাস্তা তৈরি হচ্ছে, সেইখানে গাদা গাদা টাকা টোল দিতে হচ্ছে, গাদা গাদা টাকা। যা ক্যালকুলেশন করলাম, এখান থেকে লাদাখ থেকে আবার ওয়েস্ট বেঙ্গল ফিরতে আমার মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা মতন টোল দিতে হবে। কখনো ভেবে দেখেছেন যে 7 থেকে 8 হাজার টাকা যদি কেউ ট্রেনে আসে, ট্রেনের টিকিট হয়ে যাবে যাওয়া আসার? তোমাদের কি মনে হয়? তাহলে শুধু গাড়িতে টোল দিতে হচ্ছে প্রায় 7 থেকে 8 হাজার টাকা। রাস্তার সুনাম করতে করতে চলে এসেছে টোল গেট। আজকের জার্নির ফার্স্ট টোল গেট। লন্ডনে চলে আসলাম মনে হচ্ছে, টোল গেটটা যেরকম ধরনের দেখতে। ফার্স্ট টোল গেট, এই যে আজকের ফার্স্ট টোল গেট, চলে এসছি। চলো 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 চলো। দেখি বাইকেও টোল দিতে হয় নাকি এখানে? বাইক, হ্যাঁ, ওই যে টাকা দিচ্ছে, বাইককেও টোল দিতে হয় এখানে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাইককে টোল দিতে হয় না। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। রাস্তা যদি ইন্ডিয়ার সব জায়গায় থাকতো, তাহলে ট্রাভেলিং এর মজাটাই আলাদা হয়ে যেত। এখনো 275 কিলোমিটার দেখাচ্ছে এই রাস্তাটা আছে, আর 275 কিলোমিটার এরকম রাস্তা থাকলে এই রাস্তায় চালানোর মজাই আলাদা। বিন্দাস রাস্তা, বিন্দাস রাস্তা। এখানে জ্যাম হওয়ার কোনো ব্যাপার নেই, খানাখন্দর ব্যাপার নেই, স্টিয়ারিং এদিক ওদিক ঘোরানোর ব্যাপার নেই, পুরো স্ট্রেট রাস্তা। জাস্ট আমি বসে আছি, অ্যাক্সিলেটারে পা দিয়ে, স্টিয়ারিংও ধরার প্রয়োজন নেই, জাস্ট মাঝে মাঝে একটু একটু ধরতে হচ্ছে। সত্যি অসাধারণ রাস্তা ভাই, অসাধারণ রাস্তা। ফার্স্ট টাইম এই রাস্তায় চালাচ্ছি আমি, ওয়েস্ট বেঙ্গলে তো এরকম রাস্তা নেই, ফার্স্ট টাইম চালাচ্ছি এই রাস্তায়, অসাধারণ রাস্তা। এই যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, এত সুন্দর এক্সপ্রেসওয়ে, দেখুন দূর দূরান্ত দেখা যাচ্ছে, বহু দূর। এত সুন্দর রাস্তা, আমি এত সুন্দর রাস্তায় লাইফে ফার্স্ট চালাচ্ছি, এটা বলা যেতেই পারে, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। এত সুন্দর রাস্তায় আমি লাইফে ফার্স্ট টাইম চালাচ্ছি। আর এই এক্সপ্রেসওয়ে একদিকে ঠিক যতটা ভালো, তেমন এই এক্সপ্রেসওয়ের কিছু বদনামও আছে। বদনামটা রাস্তার ঠিক বলা যাবে না, বদনামটা হচ্ছে, বদনাম করেছে কারা করেছে? এই রাস্তায় রেস করে, বাইক রেস করে, এই রাস্তায় গাড়ির রেস করে, এই রাস্তায় স্পিড লিমিট, মানে স্পিড কত হাই স্পিড টেস্ট করে, এই গাড়ির হাই স্পিড এত, এই বাইকের হাই স্পিড এত, এই করে এই রাস্তায় প্রচুর ইউটিউবার অ্যাক্সিডেন্ট করেছে। আর অ্যাক্সিডেন্ট করে, মানে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করা আর ওই হাই স্পিডে অ্যাক্সিডেন্ট করা, মানে ভাবুন কি হতে পারে। নর্মালি এখানকার 100 স্পিড লিমিট, কেউ কেউ তো এখানে 250-300 পর্যন্ত টাচ করার চেষ্টা করেছে বাইকের, গাড়ির 250-200-250 স্পিডে গাড়ি চালিয়েছে, আর সেখানে অ্যাক্সিডেন্টও করেছে, বড় বড় ক্ষতি হয়েছে। তো রাস্তার কোনো বদনাম নেই, রাস্তা খুব ভালো, কিন্তু কিছু মানুষের জন্য বদনাম, এটাই হচ্ছে সমস্যা। এখানকার স্পিড লিমিট 100 স্পিডে চালাও, বিন্দাস এনজয় করো, এই তো। এত পুরো 2 হাত ছেড়ে গাড়ি চালাও, এটা কোনো অসুবিধা নেই, টেসলার গাড়ি দরকার নেই এখানে, মানে এনজয় করো ভাই, কি প্রয়োজন আছে ওইসবের। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর স্পিড দেখে মনে হচ্ছে আমাদের একটা প্ল্যান খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে। আমাদের শুরুতে প্ল্যান ছিল দিল্লি যাওয়ার, লখনৌ টু দিল্লি, কিন্তু এত সুন্দর রাস্তা আর এত ভালোভাবে এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, তো দিল্লির আগে রয়েছে আগ্রা। তো প্ল্যান করছি আগ্রার তাজমহলটা ঘুরে নিলে কেমন হয়। আজকে আগ্রা তাজমহল ঘুরে যদি দিল্লি যেতে পারি তো যাবো, নয়তো আজকে আগ্রাতে থেকে যাবো। সো দেখা যাক।
একটা জিনিস কিন্তু মানতে হবে, যে এই রাস্তায় কেউ যদি একা একা ড্রাইভ করে, মানে সোলো ড্রাইভ করে, সোলো ট্রাভেল করে, তাহলে প্রচুর বোর হবে। কত আর গান শুনে টাইম কাটাবে? মিনিমাম 3 ঘন্টার রাস্তা, প্রচুর বোর হবে। আমরা একসঙ্গে রয়েছি, গল্প করতে করতে যাচ্ছি, টাইম কেটে যাচ্ছে। ভালো লেগেছে। তেমন এই ল্যাম্প পোস্ট গুলোকে কিন্তু ব্যাপক লেগেছে। যদি সম্ভবত দুটো কাঁধে করে নিয়ে যেতাম কলকাতার ত্রিফলার জায়গায় লাগিয়ে দিতাম। এইরকম ভাবে আনপ্ল্যান অ্যান্ড আনপ্রেডিক্টেবল ট্রাভেল, এটাই আমার চলে। বেরোলাম লখনৌ থেকে, কোথায়? দিল্লি যাবো। এখন প্ল্যানিং আসছে কোথায়? আগ্রার তাজমহল। আবার বলা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে আবার অন্য কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। মানে এই একটা প্রবলেম, ভাবি এক, করি এক, হয় আর এক। কেমন লাগছে তোমাদের? রাস্তা কেমন লাগছে? রাস্তা তো ভালো লাগছে, কিন্তু লাঞ্চ করবি কোথায়? লাঞ্চ আগুরা আবার কোথায়? আগুরা তাজমহল দেখবে না? ও আগ্রা বলবি তো? আগুরার আগে আগুতে খাবো না, আগুরার তাজমহল দেখতে যাচ্ছি, আগুরাতে খাবো। আজকে কত কিলোমিটার আসলাম এখন পর্যন্ত? আজকে হ্যাঁ, এখনো পর্যন্ত 200 হয়নি, 195 কিলোমিটার। কিন্তু একটা জিনিস দেখো, 195 কিলোমিটার আজকে আমরা ট্রাভেল করে ফেললাম, কিন্তু মনেই হচ্ছে না, মানে শরীরে কোনো রকম ভাবে না খুব ভালো লাগছে। এখন অদ্ভুত ধরনের, মানে এরকম রাস্তা পেলে ট্রাভেল করার মজাটাই আলাদা। হ্যাঁ, অবস্থা দেখুন, এই জায়গাটায় মেঘ, সামনে আবার রোদ দেখা যাচ্ছে। মানে যেটুকু জায়গায় মেঘ সেইটুকু জায়গায় হচ্ছে ছায়া, আর যেখানে মেঘ নেই সেখানে রোদ। জাস্ট এখনো ছায়ায় রয়েছি। দেখুন এক্ষুনি রোদে ঢুকলাম। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই দেখুন এইটুকু রোদ, আবার ছায়ায় ঢুকে গেলাম। মানে অদ্ভুত ধরনের মেঘ আর অদ্ভুত ধরনের রোদ ছাওয়ার খেলা। লেটেস্ট এটা বর্ষাকালেই সম্ভব। অনেকে বলে ট্রেনে ট্রাভেল করব, ফ্লাইটে ট্রাভেল করব, অনেক রিল্যাক্সে যাব। কেন আমি ফালতু বাই রোড যাব গাড়ি নিয়ে, এত পরিশ্রম করব, চালাবো, করবো? কে বলেছে ভাই পরিশ্রম হয় গাড়ি চালাতে? একটুও পরিশ্রম হয় না। তোমার মনে যদি এনার্জি থাকে, ইচ্ছা থাকে, ভালো লাগা থাকে, একটুও পরিশ্রম হয় না। আর বাই রোডে গেলে যা জিনিস দেখা যায়, যা জিনিস জানা যায়, এত ভালো লাগে, এত নতুনত্ব লাগে, এত কিছু এক্সপিরিয়েন্স করা যায়, যেটা কোনোদিনই ওই ট্রেনে শুয়ে বসে গিয়ে দেখাও যায় না, জানাও যায় না, সেই আনন্দটা উপভোগও করা যায় না। তো সবাইকে বলবো, যদি গাড়ি থাকে গাড়ি, নয়তো বাইক, আর যাদের দুটোই নেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন। বাই রোড যে কোনো জায়গায় ট্রাভেল করার মজা আলাদা, আনন্দই আলাদা, এর সঙ্গে অন্য কিছু তুলনাই হয় না। উত্তরপ্রদেশের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখছি, এর আগেও দেখেছি যেবার এসেছিলাম এর আগে। তো এখানকার বাড়ির ভিতরটা চাকাচাক, একদম সুন্দরভাবে ডেকোরেশন করা, সুন্দরভাবে সাজানো, কিন্তু বাইরের দেওয়ালে প্লাস্টার নেই। মানে ম্যাক্সিমাম রাস্তায় যাচ্ছি, ম্যাক্সিমাম বাড়ি দেখছি ভিতরটা যেটুকু দেখা যাচ্ছে প্লাস্টার করা সুন্দর, কিন্তু বাইরে কোনো বাড়ির প্লাস্টার নেই। ছোট ইট আর পুরো বাইরে খোলা। প্রায় 200 কিলোমিটার পর আবার টোল গেট। ঠিক আছে, চলো, যা রাস্তায় এসছি, এখানে টোল দিতে গায়ে লাগবে না, এখানে টোল দিতে অসুবিধা নেই। এইরকম রাস্তা হলে সত্যিই টোল দিতে মানে কোনো অসুবিধা নেই। কিন্তু যেসব রাস্তায় টোল দিতে হয়েছে আসার দিন লখনৌ উত্তরপ্রদেশ থেকে, সত্যিই গায়ে লেগেছে। আর চলো, এটা ফাস্ট্যাগ, চলো নিয়ে নাও। কেমন ঘুমিয়ে কাজ করে দিচ্ছে তো, বাহ, দারুণ ব্যাপার। এখানে একটু দাঁড়াই, 5 মিনিট দাঁড়াই। এই গাড়িগুলো তো ওই রোড দিয়ে আসলো না, এই গাড়িগুলো কোথা দিয়ে আসলো? এটা অন্য কোনো রুট দিয়ে আসলো? এত বড় গাড়ি তো ওই রুটে দেখলাম না। এটা ধরে গেছিল, তাই এই টোল গেটের কাছে একটু দাঁড়ালাম। টোল গেট, টোল পাস, প্রচুর লরি দাঁড়িয়ে রয়েছে, কারণ প্রায় 250-300 কিলোমিটার টানা জার্নি করে এসে একটু দাঁড়ানোও দরকার, কোমর ধরে যায়। আর এই যে গাড়ি রাখা, অনেক লরি সবই রেস্ট নিচ্ছে, তো কিছুটা রেস্ট নেওয়া দরকার ছিল, তাহলে কোমর আমারও ধরে গেছিলো।
আর সব থেকে বড় সমস্যা, বাইরে যে কিছুক্ষণ রেস্ট নেবো তার উপায় নেই, এত রোদ আর গরম। আমাদের কলকাতার থেকে এখানে গরম অনেক বেশি। দিল্লি উত্তরপ্রদেশের টেম্পারেচার আমাদের কলকাতার থেকে অনেক বেশি, বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। একটুখানি গেলাম তাতেই দেখুন ঘেমে গেলাম। সো ঠিক আছে, বেশি লেট করব না, কারণ তাজমহল দেখার ইচ্ছা আছে যেহেতু। আর বেশিক্ষণ হয়তো তাজমহলে টাইম দিতে পারবো না, জানি না, তাজমহল সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আগে গেলে বুঝতে পারবো কতক্ষণ সময় লাগতে পারে তাজমহল ঘুরতে, মানে ঘোরার জন্য পুরো জায়গাটা। সো লেটস স্টার্ট ফর তাজমহল। এত চিল্লাতে চিল্লাতে যাচ্ছি তাজমহল, লাস্টে তাজমহল ঠিকমতো দেখতে পেলে হয়। আরে বাবা, পড়ছি সিট বেল্টটা 1 মিনিট পড়তে দেরি করলেই ব্যাস শুরু হয়ে গেল। এখান থেকে ডান দিকে দিল্লি, বাঁ দিকে আগ্রা। চলো আমরা আগ্রা যাবো যেহেতু, বাঁ দিকে আগ্রাতে ঢুকে গেলাম। আমার কিন্তু এই লাইটগুলো সত্যি অসাধারণ লেগেছে, যাই হোক আর তাই হোক। এই ঢুকে গেলাম আগ্রার রাস্তায়। আগ্রা ঢুকে গেছি প্রায়, আর তাজমহল এখনো প্রায় 10 কিলোমিটার দেখাচ্ছে। কোন দিকে যেতে হবে ভাই? এখানে একটা ভোজনালয়ের সামনে দাঁড়ালাম, আবার কোথায় খাবার জায়গা পাবো তার ঠিক নেই, তো এখান থেকেই খাবারটা খেয়ে নিই। আর এই সিট বেল্ট খুলে নিতে। চলো চলো দেখি, আগে জিজ্ঞাসা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তাজমহলের উদ্দেশ্যে যাওয়া যাক। কিন্তু একটাই সমস্যা, প্রচণ্ড রোদ, আর এখানকার গরম হচ্ছে কলকাতার থেকে অনেক বেশি। এটাই একটা চাপের বিষয়। দেখা যাক, এখন ছাতা নিয়ে ঢুকতে না দিলেই মুশকিল, জুতো পরে ঢুকতে দেবে খবর নেওয়া হয়ে গেছে। খাবার, কোনো জলের বোতল নিয়ে ঢুকতে দেবে না, সেটাও খবর নেওয়া হয়ে গেছে। ওখান থেকে বোধহয় একখানা জলের বোতল দিয়ে দেবে, এটা শুনলাম যা। আর বেল্ট পরে যাওয়া যাবে নাকি এখনো বুঝতে পারছি না, দরকার নেই, বেল্ট খুলে নেবো, মানি ব্যাগ রেখে দিয়েছি। ফালতু কোথায় কি ঝামেলা করবে তার ঠিক নেই, কিন্তু ছাতাটা নিয়ে ভাই ঢুকতে দিস, ব্যাস তাহলেই হবে। চাপের বিষয় হচ্ছে যদি ছাতা না নিয়ে ঢুকতে দেয়, মানে ছাতা যদি নিতে না দেয় তাহলেই চাপের বিষয়। এই রোদের মধ্যে, শীতকালের দিকে ঠিক আছে, এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। দেখা যাক, গেলে বোঝা যাবে। এখানে গাড়ি পার্ক করে দিয়েছি, এবার যাওয়া যাক তাজমহল। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর গোটা তাজমহলটা ঘোরার ব্যাপারটা থাকবে নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ।